দেখুন, সম্রাট অশোক নাকি তার এক পুত্রকে তক্ষশিলায় পাঠিয়েছিলেন বিদ্রোহ দমন করতে, আর সেই পুত্র অত্যন্ত সফলভাবে সেই বিদ্রোহ দমন করেন। কিন্তু সম্রাট অশোকের এক রানী হিংসায় সেই পুত্রেরই চোখ অন্ধ করে দেন। আজ আমার অতিথি যিনি, তিনি নিজে দলের মধ্যে ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজ আকছাড় করলেও আজ তিনি নিজেই এক ধরনের ক্রাইসিসের মুখে। রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে তার দলীয় পদ আজ দল কেড়ে নিল। ও, বলতে ভুলেই গেছি, সম্রাট অশোকের সেই দ্বিতীয় পুত্রের নাম ছিল কুণাল। আর আজ আমার সামনে কুণাল ঘোষ, একেবারে সরাসরি কুণালদা শিরোনাম থেকে আজকে তুমি উঠে এসেছো। আমার প্রথম প্রশ্ন, বাংলা একটা প্রবাদ তো আছে, যত দোষ নন্দ ঘোষ। প্রায় মনে হচ্ছে যত দোষ কুণাল ঘোষ প্রবাদটাকে এইভাবে পাল্টে দেয়া যায়। তার কারণ আজ 1 মে পার্টি রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে তোমার রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তোমাকে সরিয়ে দিল। এইভাবে লেখা হলো, নাও হি হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য পজিশন অফ জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টেট অর্গানাইজেশন। এখন প্রশ্ন হলো, কোন দোষে? আমার একটা বক্তব্য হচ্ছে, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা অত্যন্ত মহান ব্যক্তি, ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু আমার একটাই ছোট্ট বক্তব্য, যে আমি তো কিছুকাল আগে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে মুখপাত্র এবং সাধারণ সম্পাদক এই দুটি ছেড়ে দেওয়ার কথা শীর্ষ নেতৃত্বকে অফিসিয়ালি জানিয়েছিলাম, এবং আমি সেটা টুইটও করে দিই। এবং সেই দিন থেকে আমার এক্স হ্যান্ডেলে এই দুটি পদ লেখা নেই, লেখা আছে আমি তৃণমূল কংগ্রেসের একজন সোলজার। ঠিক, কিন্তু কুণালদা সেটাও একটা রহস্য। এই ঘটনাটা তুমি যেটা বলছো সেটা হয় হচ্ছে 4 মার্চ। সুব্রত বক্সী একটা প্রেস রিলিজ দেন, সেটা প্রেসের কাছে দিয়ে দেওয়া হয়। তাতে শেষ বাক্য যে 7 দিনের মধ্যে সেই শোকজ নোটিশের জবাব তুমি যদি না দাও তাহলে কেন শৃঙ্খলা ভঙ্গের জন্য তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেইটা কারণ দর্শানোর নোটিশ। আমি আরেকটু বলে রাখি যে আমি সেই চিঠি পেয়েছি, কিন্তু ঈশ্বর সাক্ষী এবং গোটা মিডিয়া সাক্ষী আমি কিন্তু তার উত্তরও দিয়েছি। কিন্তু সাধারণভাবে এইসব ক্ষেত্রে যা হয় যে উত্তর দিলে সেটা কোনো না কোনো কৌশলে ঠিক সামনে চলে আসে, যেভাবে তোমার শোকজের চিঠি আমাদের হাতে চলে এসেছিল। আমি যে উত্তর দিয়েছি সেই চিঠি কিন্তু আমি কোনো কৌশলে ওটা দলের অভ্যন্তরীণ বিষয় বলে আমার কাছে ধরে রেখেছিলাম। কিন্তু আজকে আমার সঙ্গে যেটা করা হয়েছে, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে বা মেলে আমি এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন পাইনি। আচ্ছা। অথচ আমি দুপুরবেলা শুনলাম এরকম একটা চিঠি টাইপ করা হচ্ছে। আমি এটা শুনে ফোন অফ করে ঘুমিয়ে পড়লাম। আমি দেখলাম একটা অশান্তির কল আসছে, একটু ঘুমিয়ে নি, কী করবো। তো ঘুম থেকে ওঠার পর ফোনটা খোলার পর যা যা হয় তাই তাই হয়েছে। কিন্তু আমি সুমন এখনো সেই চিঠি, যেটা আমি মাননীয় থেকে যে কেন দেয়া হলো না, ওই চিঠি আমার যে তুমি বলছো সুব্রত বক্সী সেই চিঠি তুমি পাওনি? না, পেয়েছি। আচ্ছা, পেয়েছি এবং আমি তার জবাব দিয়েছি। আচ্ছা, সেই জবাব কিন্তু আমরা কেউ জানি না। আমি কোনো কৌশলে সেটা কিন্তু প্রকাশ্যে আনিনি। কিন্তু আজকে আমাকে দল থেকে পদটা থেকে যে সরানোর কথা, সেটা আমাকে না দিয়ে আগে বাজারে বিক্রি করা হলো। এটা কিন্তু নীতিগতভাবে আপত্তিকর। আমার কাছে দেয়া হতে পারতো। সুব্রত বক্সীর আগের চিঠিটা তো আমি পেয়েছি এবং আমি তার উত্তরও দিয়েছি। আমি ডিসিপ্লিন সোলজার, সেই উত্তর কিন্তু আজ পর্যন্ত বাইরে যায়নি, কারণ দলের অভ্যন্তরীণ কি ছিল সেটা হয়তো আজকে নয়, আমি যেহেতু দলের সৈনিক ইত্যাদি। কিন্তু এখানেও আমি আজ কোনো পাইনি যে আমি কোনো চিঠি বা কমিউনিকেশন, আমি বলতে পারবো না এত হোয়াটসঅ্যাপ ঢুকেছে পেছন দিকে আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তাতে নেই। ইমেলও আমি চেক করেছি, নেই। কিন্তু সেটা আমি শুনলাম বাইরে থেকে যে আমাকে পদ থেকে, আমার এখানে ওই একটাই প্রশ্ন যে আমি যেটা 4 মার্চ ছেড়ে দিয়েছি সেটা থেকে রিমুভড শব্দটা ব্যবহার হয় কি করে? আমি তো রিলিজ চেয়েছি। কুণালদা, এখানেও একটা রহস্য আছে। 4 মার্চ সুব্রত বক্সী তোমার কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছেন। 5ই মার্চ অর্থাৎ পরের দিন আমরা সবাই বিস্মিত হয়ে দেখলাম তুমি সাংবাদিক সম্মেলন করছো তৃণমূল ভবন থেকে অফিসিয়ালি। মানে আমি বলছি এই বিষয়টা একটু ব্যাখ্যা করবে, মানে এরম তো সচরাচর হয় না। আমার কাছে নেই, কারণ আমি যখন জানালাম যে আমাকে মুখপাত্র পদ থেকে আমি অব্যাহতি চাই, আমি তো তার কোনো উত্তর পাইনি। কিন্তু তারপরে আমি অ্যাসাইনমেন্ট পেয়েছি সাংবাদিক বৈঠক করার।
আমি করেছি। তারপর তো তুমি নিয়মিত করে গেছো। আজকে হঠাৎ যদি কেউ লেখেন আর্লিয়ার ইউ হ্যাড বিন রিলিজড, আর্লিয়ার মানে তারা দেখা কোথায় কে কাকে রিলিজ করেছে, কোনো রিলিজ ছিল না, বরং আমাকে একাধিক দায়িত্বপূর্ণ সাংবাদিক বৈঠক আমি করেছি সেখানে। তো ফলে এই কথাগুলো আসছে কোত্থেকে? যদি ছাড়ার হয় আমাকে, আমি তো এই রেজিগনেশন অফার করে রেখেছি, আমার এক্স হ্যান্ডেলে তো রয়েছে। আমি শুধু তৃণমূলের সোলজার, আমার স্পোক্স পারসন লেখা নেই, আমার জেনারেল সেক্রেটারি লেখা নেই। এবং সুমন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, যে 6 বছর আমি রাজ্যসভার সাংসদ ছিলাম, থ্যাঙ্কস টু দিদি, আমার গাড়িতে একদিন 1 সেকেন্ডের জন্য এমপি স্টিকার কুণাল ঘোষ মারেনি। তো সুতরাং আমি এই মেন্টালিটিতে চলি। ফলে যে ছাড়বে বলে 4 মার্চ জানিয়ে দিয়েছে, যার এক্স হ্যান্ডেল থেকে সরিয়ে দিয়েছে, তাকে হঠাৎ রিমুভ, আচ্ছা যদি সেটাই মনে হয় যে না তোমারটা আমরা গ্রহণ করছি, তোমার সঙ্গে বনছে না, তুমি সত্যিই মিসফিট, তো তোমাকে আমরা গ্রহণ করলাম, আমার একটা ফোনে বললেও হয়ে যেত, বা তারপরে কেউ একটা প্রেস রিলিজ দিয়ে দিত। কিন্তু এটা আমার বলার অপেক্ষা রাখে না যে যখন কাউকে, বিশেষ করে সেই ব্যক্তির পদ যখন রাজ্য সাধারণ সম্পাদকের, সেই সিদ্ধান্ত নিঃসন্দেহে পার্টির একেবারে শীর্ষ পদ থেকে, মানে 1 নম্বর অথবা 2 নম্বর থেকেই আসছে। তো সেইখান থেকে, বা মিলিত সিদ্ধান্ত হতে পারে যে 1 এবং 2 জন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমায় সরাতে চাইছেন, কোনো ধরনের কমিউনিকেশন তাদের বা তারা করেছেন অথবা তাদের তরফে তোমার সঙ্গে হয়নি? এ ব্যাপারে শুধু একটা কথাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, আমি তো রোজ নাম বদল করতে পারবো না, বা করাটা রুচিসম্মত বলে আমি মনেও করি না। তো সুতরাং আমি তাদের উপর বিশ্বাস রেখে দল করেছি, মুখপাত্রের দায়িত্ব পালন করেছি। সুমন, গোটা বাংলায় যারা দেখছেন বা তার বাইরেও যারা দেখছেন, সবাই নিজেকে প্রশ্ন করুন তো, আমি মমতাদি বা অভিষেককে বাদ দিচ্ছি, তারা তুলনার ঊর্ধ্বে, কুণাল ঘোষ ছাড়া একটা নাম বলুক, তাল জ্ঞান ভারসাম্য না রেখে যারা তৃণমূলকে আক্রমণ করেছে, মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে, অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছে, কুণাল ঘোষ ছাড়া একটা নাম বলুক যে কুণাল ঘোষের থেকে বেশি কেউ আক্রমণ করেছে। ফলে আমি তো মমতাদি আর অভিষেককে নেতা সেনাপতি জেনেই আমার কর্তব্যগুলো পালন করে এসছি। এবার তারা যদি কোনো সিদ্ধান্ত নেন বা সিদ্ধান্তে সবুজ সংকেত দেন, আমি তো ধরেই নেব তারাও সবুজ সংকেত দিয়েছেন, এবং কোনো না কোনো কারণে তারাও মনে করছেন আমি মিসফিট, মিটে গেল। এই মিসফিট কথা কুণাল ঘোষ কিন্তু আজ বলছেন এই রকম না, আমি জানি না কুণাল দা সেটা তোমার অভিমানের একটা পর্ব ছিল কি না। মিসফিট নিয়ে কুণাল ঘোষ কিছুদিন আগে ঠিক কি বলেছিলেন অন ক্যামেরা, দেখাবো। নিজেকে মিসফিট বলে মনে হচ্ছে, একটা সিস্টেমে চলছে, আমি সেই জায়গাটায় খাপ খাওয়াতে হয়তো পারছি না, এই 2টি পদ রাখতে চাই না। আমি নেতৃত্বকে জানিয়েছি, মহামান্য আদালতের নির্দেশে আমি নিরাপত্তা পাই, তো সেটা আমার ছিল, আছে এবং থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ধিত তার একটা নিরাপত্তার বিষয় ছিল, আমি সেটি নিয়ে আজকে বেরোইনি। ফলে অফিসিয়ালি আমি ছাড়িনি, এই বিষয়টা আসে না। আমি শহরের মধ্যে আছি, আমার অন্য কোনো কাজ নেই, আমি কেন তাদের রিকুইজিশন দেবো, ফলে আমি সেই জন্য চাইনি। কুণাল, এই বক্তব্য তুমি রাখো 1 মার্চ, আমি বলছি তারপর এই জন্য এই রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, সেটা হচ্ছে 4 মার্চ তোমায় শোকজ করা হচ্ছে দলীয় মুখপত্রের পদ থেকে, মানে এই আজকের চিঠিও বলছে তোমায় অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছিল। তারপর 5ই মার্চ তুমি অফিসিয়ালি, দলের কোনো আপত্তি এতদিন অবধি শোনা যায়নি, প্রেস কনফারেন্স করেছো। তৃণমূল ভবনে একটার পর একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রেস কনফারেন্স করেছো, তুমি মিসফিট বলেছো, তারপরেও দল তোমায় রেখেছে এবং তুমি একদম একাধিক প্রেস কনফারেন্স, আলাদা বিবৃতি, সাক্ষাৎকার দলের তরফে দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দিয়ে গেছো। এইটা তো পাশাপাশি রাখা যাচ্ছে না, এইটা কি করে হয়? মানে হয় শৃঙ্খলা বলে তৃণমূল কংগ্রেসে কিছু নেই, আর নয় শৃঙ্খলা বলে কিছু আছে কিন্তু সেটা কুণাল ঘোষের ওপর অ্যাপ্লাইড হয় না, কোনটা? না, আমি ছাড়ার কথা বলেছি, কিন্তু দল যদি তারপরেও আমাকে কোনো অ্যাসাইনমেন্ট দেন, আমি অন্তর থেকে সেই অ্যাসাইনমেন্ট একজন কর্মীর হিসেবে আমি পালন করার চেষ্টা করেছি। আমি গতকাল গভীর রাতে ফিরেছি খড়গপুরে, একদম প্রচার সভা, তার আগে সম্ভবত জুন মালিয়ার প্রচার সভা ছিল, একদম আমি প্রচার, আমার দায়িত্ব পালন করে আমি করেছি। ফলে কুণাল ঘোষ যে পদে থাকুক বা না থাকুক, কুণাল ঘোষ দলের তরফে প্রচারের ক্ষেত্রে বা দলের তরফে কাউকে ডিফেন্ড করার ক্ষেত্রে বা প্রতিপক্ষকে আক্রমণ করার ক্ষেত্রে কুণাল ঘোষ কর্তব্য পালন করেনি,
এই কথাটা বোধহয় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। ফলে আমি ছাড়তে চেয়েছি, কিন্তু তারপরেও যখন আমাকে কোনো অ্যাসাইনমেন্ট এসছে, আমি অ্যাসাইনমেন্টগুলো আমি করে দিয়েছি, গর্বের সঙ্গে করে দিয়েছি একজন কর্মী হিসাবে। আমার ওটাই বক্তব্য যে যদি তারপরেও অ্যাসাইনমেন্টটা করানো হয়, তাহলে আজকের ওই লাইনটার মানে কি যে তোমাকে রিলিজ করে দেওয়া হয়েছিল। আরে রিলিজ যদি করে দেওয়া হয়ে থাকে তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো কেন? আর অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয়ে থাকে তাহলে রিলিজ করে দেওয়া হয়েছিল এই কথাটা লিখলো কে? এটা তো একটা অভ্যন্তরীণ, নিশ্চয়ই তারা খতিয়ে দেখবেন, ড্রাফটিংটা একটু চেঞ্জ ঠিকঠাক করা উচিত। কুণালদা, আমি কারণে আসবো। আজকে ঘটনাচক্রে মান্নাদের জন্মদিন, 1 মে। তো আমার একটা সাক্ষাৎকারের অনুষ্ঠানের নাম ছিল মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। তো তুমি তৃণমূলে রাজা ছিলে, এ কথা বদ্ধ উন্মাদও বলবে না, কিন্তু রাজপেয়াদা তো বটে। তো রাজপেয়াদার সেই মুকুট বা তার শিরস্থানটা একটা একটা করে খুলে নেওয়া হচ্ছে দলীয় মুখপাত্রে, সেটা তুমি নামিয়ে রাখো অথবা দল খুলে নিক। আজকে রাজ্য সাধারণ সম্পাদকের এর কারণ কি বলে তোমার মনে হয়? আমার কাছে কোনো কারণ স্পষ্ট নয়। হয়তো এটা হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আমার মুখ থেকে হয়তো এমন কিছু কথা বেরিয়ে যায়, বা আমি যেগুলো বিশ্বাস করি বা আমি চেষ্টা করি দলের লাইন মেনে কথা বলতে, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো একবার যেমন আমাকে সেন্সার করা হয়েছিল, আমি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম বলে, একটু চড়া ডোজে বলে ফেলেছিলাম, তো আমাকে 7-10 দিন সেন্সার করা হয়েছিল। তো এরকম কিছু হয়তো এটা হতেই পারে কোনো দলে, যে আমার বক্তব্যের সঙ্গে বা আমার কোনো বক্তব্য। এটা কি পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর অথচ তাকে সাসপেন্ড করার আগে? হ্যাঁ। আচ্ছা, তো মানে ওইরকম সময়টা আমার ঠিক দিনক্ষণ মনে নেই, বাট আমাকে সেই কারণে ইন্টারেস্টিং। তার কারণ দল তো নিশ্চয়ই যাকে সাসপেন্ড করছে তার বিরুদ্ধে কড়া কথা বলার জন্য রাজ্য সাধারণ সম্পাদককে সেন্সার করে, আমাকে সেন্সার করা হয়েছিল। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু, দেখো আমি একটা জিনিস মনে করি সুমন, খুব মানে স্পষ্ট কথা, সেটা হচ্ছে যদি দলে থাকতে হয়, দলের ক্ষমতায় থাকতে হয়, দলের দায়িত্বে থাকতে হয়, তাহলে দলের ভালো মন্দ দুটোই নিতে হবে। অর্থাৎ আমি ভালোটার সময় নেতা সেজে ঘুরবো আর খারাপের সময় আমি বিবেকের ভূমিকায় চলে যাব, এটা হয় না সুবিধাবাদী রাজনীতি। কিন্তু পাশাপাশি এমন কিছু ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটে যেটা দলের পক্ষে ঘটা ঠিক নয়, বুঝতে পারছি ভুল হচ্ছে, কোথাও একটা তার উল্টো মত বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা শৃঙ্খলা বিরোধী বা দলের অপছন্দের ঘটনা ঘটে যাচ্ছে। সেই জন্যই আমি অব্যাহতি চেয়েছিলাম। কারণ ধরো আমি খুব স্পষ্ট কথা বলি, পার্থ চট্টোপাধ্যায় যেই গণ্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি। এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন, এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না, কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এবার যদি 2 দিন বেশি বলতে যাই তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি। এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বন্দি অন্যায়ভাবে, আমার গ্রেফতারির সেই মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। আনুষঙ্গিক কিছু মামলা আছে, আমি মাথা উঁচু করে লড়ছি। আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। তা আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে, শীতল সম্পর্ক, আমার নাম বললেও উল্টো হবে। আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না, তাতে আপনার হলে হবে, না হলে না হবে। হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না,
কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি। আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না। কে সেই লোক? কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে, পার্থ চট্টোপাধ্যায় নন। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমার যারা এই ছেলেমেয়েগুলি যারা আন্দোলন করে ঘটনাচক্রে, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা বিভিন্নভাবে আমার কাছে আসে। আমি বলছি, সুমন, আমার এবার কষ্ট হচ্ছে, কারণ কেউ না কেউ তো অন্যায় করেছে, কেউ না কেউ অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম। এবার আমাদের উচিত সেই কষ্টটাকে লাঘব করা। তারা সাক্ষী, তারা যখন ডেকেছে আমি গেছি, নয় তারা আমার কাছে এসছে। তাদের জন্য আমি একের পর এক জায়গায় বলেছি। অভিষেকও একবার তাদের হয়ে মিটিং করেছে, মমতাদিকেও একবার ইনভলভ করা হয়েছিল। ওখানে সিপিএম বা অন্যান্য লয়াররা, বিরোধীরা তো চাইবেই একটু জট থাকুক, ওদের আমরা দোষও দেব, বাট ওদের রাজনীতি ওরা করছে। কিন্তু এই জটগুলো খুলতে আমাদের তরফ থেকে যতটা সদিচ্ছার, এই ছেলেমেয়েগুলোকে আমি দেখি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব ঘরের ছেলেমেয়ে, যে মহিলারা দূর থেকে আসেন, কথা বললে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তারা জানে কুণাল ঘোষ অন্তর থেকে কিন্তু একটা, তার কোনো ক্ষমতা নেই। ওরা ভাবে সাধারণ সম্পাদক মানে একটা বিরাট ব্যাপার। আমি চেষ্টা করি, আমি নিজে ভিখিরির মতো কাকে কাকে ফোন করেছি তারা জানেন। আমি কোন অফিসারকে ফোন করেছি, আমি এজির কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে এজির কাছে চলে গেছি। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। এটা আমার বিবেকের কাছে লাগছে সুমন। আমি মিসফিট কথাটা বলেছিলাম, ওই ছেলেমেয়েগুলি যদি তোমার সামনে বসে, একের পর এক গ্রুপ যদি আসে, তাহলে তোমার নিজেকে অপরাধী মনে হবে। যদি আমি কিছু করতে না পারি, তাহলে আমি রাজনীতিতে রয়েছি কেন? তাহলে তখন আমি বলেছিলাম যে, তখন একটা ঘটনা ঘটেছিল, আমার নিজেকেও কিরম ভিখিরি মনে হচ্ছিল। আমি যাদের কাছে বলি একটা সময় দাও, হ্যাঁ, যে বা সময় দিন, এরা একটু বসুক, ওরাও কয়েকটা পয়েন্ট আছে, ওদেরও লয়াররা এই বলছেন, তো সেখানে তো মনে হয়, আমার তখন মনে হয় যে সব হাত পা বাঁধা হয়ে গেছে। কেউ নিজেকে বাঁচাতে ব্যস্ত, কেউ ডিপার্টমেন্ট বাঁচাতে ব্যস্ত। তাহলে এদের অন্তত কথা শুনলেও তো জট খোলার একটা প্রসেস তৈরি করা যায়। এই ছেলেগুলোর, অর্থাৎ সদিচ্ছে দূরের কথা, তোমার নিজের মনে হচ্ছে যে কথা শোনার সেই নমনীয়তা হিসেবে আমি হতাশ এবং তিতিবিরক্ত। এবং এই মধ্যস্থ ব্যাপারটা আমার এতটাই মানসিক চাপ এবং অবসাদের কারণ হয়ে গেছে যে এটা যদি মুখ থেকে না বেরোয় আমার, তাহলে আমি আছি কেন? আমার অস্তিত্ব কিসের? আমি শুধু ওই একটা দলের নেতা হিসেবে আছি, এইটুকু আমার অস্তিত্ব? এটা হতে পারে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি, যদি তুমি বলো, এই ধরো উত্তর কলকাতা, আমার বক্তব্য কি ছিল? আমি কুণালদা উত্তর কলকাতা আসবো, কিন্তু তার আগে তুমি যে মারাত্মক কথাটা বললে, তুমি জেলে ছিলে, 23শে নভেম্বর তোমায় গ্রেফতার করা হয় 2013 সাল, তারপর অন্তর্বর্তী জামিন পাও 5ই অক্টোবর 2016, অর্থাৎ আমরা 2024-এ কথা বলছি। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট, অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা, সেটা শুরু হয়ে গেছে। এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা, এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল, এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ,
একটা সদিচ্ছা দল দেখিয়েছে, ওনাকে সেই দপ্তরটায় ফিরিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ কুণালদা, কিন্তু আমি বলছি এটা দলের ব্যবস্থা বা ওনাকে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হলো না, এতে কোনো মহান বিষয় হয়ে যাচ্ছে না? কারণ পুরো জিনিসটা যেটা হয়েছে সাদা চোখে, আমরা যারা আইনের সঙ্গে যুক্ত নই, এটা একটা ক্রিমিনাল অফেন্স। অর্থ নিয়ে ক্ষমতাশালীদের চাকরি বিক্রি, সেই তথ্য জানা সত্ত্বেও কোনো ক্রিমিনাল অফেন্সের উল্টো দিকে রাজ্য পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কারণ পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য থেকে সবাই গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির হাতে, রাজ্য পুলিশ কিচ্ছু করেনি, কোনো মামলা শুরু হয়েছে বলেও আমাদের জানা নেই। এ তো মারাত্মক ব্যাপার। অর্থাৎ গোটা শাসক দল, ক্যাবিনেটের একাংশ, হয়তো শীর্ষ নেতা তুমি বলতে পারবে, তারা জানেন যে দুর্নীতি হয়েছে, ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা করেননি। তুমি নিজেই বলছো যে একমাত্র ব্যবস্থা হয়েছে যে আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় তিনি অন্য কোনো মানে ক্যাবিনেট থেকে ড্রপ হননি, তিনি শিক্ষামন্ত্রী না করে তাকে শিল্পমন্ত্রী করা হয়েছে, আর একটা হিউজ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। কাল পাত্র নাম উচ্চারণ করছি না, হ্যাঁ, কিন্তু এইগুলো হতে হতে এই ছেলে মেয়েগুলো তো জানে তারা কারা, যারা কর্মপ্রার্থী, একদম এই ছেলে মেয়েগুলি যেমন জানে, দলের আরও কয়েকজন নেতা নেত্রী জানেন গোটা বিষয়টা, কারণ এই টাকাটা ফেরতের চাপটা তাদের কাছে আসতে শুরু করে দিয়েছিল একদম। ফলে এই সর্বনাশা জিনিসগুলো এরপরে যতটা গতির সঙ্গে এই প্রবলেমটাকে সলভ করা যেত, আমরা সেই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রইল, কবে কোন রাস্তার ছেলে ভিখিরি কুণাল ঘোষ যাবে। কে কুণাল ঘোষ? কে সরকারের কুণাল ঘোষ? কে? কেউ না। তাহলে কুণাল ঘোষকে যেতে হচ্ছে, তারপর কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন এবং শি ওয়াজ কাইন্ড এনাফ, তিনি রেসপন্ড করছেন, অফিসার পাঠাচ্ছেন, এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদের পদ তৈরি করে দিচ্ছেন। কে কুণাল ঘোষ? বারবার কুণাল ঘোষকে সব ক্ষেত্রে ইনভলভ হতে হবে কেন? কে কুণাল ঘোষ? এটা তো সরকারের লোকদের করার কথা সুমন। এর মধ্যে কতগুলো জিনিস, দিদিমণির কাছে তুমি কতগুলো জিনিস নিয়ে যাবে, কতগুলো সম্ভব নাকি এটা? তবু আমি আবার বলছি কুণালদা, তুমি কিন্তু নিশ্চিত করে কি করে বলছো যে এটা শুধু সদিচ্ছার অভাব, এটা থেকে অন্য কেউ বেনিফিশিয়ারি হননি? অর্থাৎ এই যে টাকা, এই বিপুল পরিমাণ কোটি কোটি টাকাতে চাকরি বিক্রি হয়েছে, তার ভাগ হয়নি, তার ভাগ কোনো উঁচু জায়গায় পৌঁছয়নি? আমি তো এটাও বলতে পারি। এটা আমার জানার কথা নয়, আমার বলারও কথা নয়, কিন্তু আমি এইটুকু পরিষ্কার বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের এই খবর 21 সালের আগে থেকে পার্টির কাছে ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে এই টাকা ফেরত বা এগুলো সামলে নিতে বলা বা আইনি ব্যবস্থা, এর কোনোটাই কোনোভাবে হয়নি। এবং সেই জল গড়াতে 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 এবার আমি বিকাশ ভট্টাচার্যের সমালোচক, বিকাশবাবুকে আমি সমালোচনা করব, আমি সিপিএমকে করব, আমি কংগ্রেসকে করব, আমি বিজেপিকে তুলোধনা করব। ওরা তো ওর পলিটিক্স করছে, আমরা হতে দিচ্ছি কেন? আমরা হতে দিলাম কেন? ছেলে মেয়েগুলি তো প্রথমে সরকার বিরোধী হয়নি, তারা তো সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই রোদ ঝড় জল বৃষ্টিতে তো রাস্তায় বসেছিল। তাহলে তুমি দেখো, ওই যেদিনকে 1000 দিন হলো, রাসমণি বলে মেয়েটি মাথা চুল ইয়ে করলো, আমি টিভিতে বসে যখন দেখছি যে মেয়েটি আমার কাছে আসে, যে ছেলে মেয়েগুলি আসে, তাদের একটি মেয়ে চুল বিসর্জন দিচ্ছে, আমি ওই গোলমালের মধ্যে স্রেফ নিজের টানে একা চলে গেছি সুমন, ওখানে একা গেছিলাম, ওরাও খুব ভালো ইয়ে করেছে, কিন্তু আমি তো কেউ নই, আমি সরকারেরও নই, আমি দলেরও, আমার উপর নেই ভুবনের ভার। যাদের অথরিটি আছে তারা যদি মনে করে যে এগুলোকে থামানো যায়, এগুলোকে সলভ করা যায়, আমি মনে করি না জিনিসটা হাতের বাইরে যায়নি। এখন আমাদের যেটা দেখতে লাগছে হাতের বাইরে চলে গেছে। যদি আমি যে সাধারণ সম্পাদক, কিসের সাধারণ সম্পাদক? লোকে ভাবে বিরাট ক্ষমতা, বিরাট দায়িত্ব, 3-4 জনের ডিসিশন, 1-2 জনের ডিসিশন যখন প্রেস রিলিজ হয় অধিকাংশ তখনই জানতে পারি। তুমি যখন জানতে পারছো তার 5 মিনিট আগে অথবা 5 মিনিট পরে। পলিসি মেকার তো আমরা কেউ নই। তাহলে এই ছেলে মেয়েগুলি যদি আমাকে কেন্দ্র করে একটা আস্থা তৈরি করে, নিজের উপর চাপ তৈরি হয়ে যায়, তখন নিজেকে দৌড়তে হচ্ছে। আজকে চলো শিক্ষামন্ত্রীর কাছে, ও যতটা পারে সময় দেয়, কাল শিক্ষা সচিবের কাছে, পরশু অমুকের কাছে, তরশু অমুকের কাছে। আমি দেখতে পাচ্ছি লোকে আমার উপর বিরক্ত হচ্ছে এবার, কেন না আমি ওই ছেলে মেয়েগুলোর হয়ে দৌড়চ্ছি। তখন মনে হয় আমার পথ চলে যাক, তাতে লোকে ভাবুক
যে এ হচ্ছে একেবারে মানে ক্ষমতাহীন, তাতে অ্যাটলিস্ট আমার কাছে এই আস্থার ব্যাপারটা যে কুণালবাবুর 4টে কথা শোনে বা আমাদের হয়ে একটু দৌড়বে, আমাকে তো এই চাপটা নিতে হবে না অ্যাটলিস্ট। আমি তো তখন সেই মানে আক্ষেপ থেকে বলেছি। যখন এদের আমি বুঝতে পারছি এদের কষ্টটা, এবার আমি যখন আরেক জায়গায় যোগাযোগ করছি আমার মনে হচ্ছে আমি একটা ভিখিরি আর এরা রাস্তায় বসে আছে, বসে থাকুক, কি করবো তখন? সেখানে আমি পদ রেখে ঘুরে বেড়াবো? কিন্তু শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদককে যদি নিজেকে ভিখিরি মনে হয়, তাহলে অন্যদের সমৃদ্ধ কারা, এই প্রশ্ন তো উঠবে। আমি বলতে পারবো না। আমার দলের মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। আমি আবার একটা কথা বলছি, অভিষেককে শুধু আমি নেতা হিসেবে মানি না, আমি ওকে অন্তর থেকে ভালোবাসি। ফলে আমি এই দুজন জানি। বাকি যারা দল চালান ফালান বলতে পারবেন, আমি দল চালকদের মধ্যে পড়ি না। আমি দলের ভালোটা মার্কেটিং করি, খারাপটা আমাদের মতো যারা মুখপাত্র যাদেরকে ছেড়ে রাখা হয়েছে। প্রথম জন এবং দ্বিতীয় জন তোমার নেত্রী আর সেনাপতির বাইরে দল আর কে চালান? মানে অন্য কেউ আর তো কোনো কমিটি চালায় বলে আমরা জানি না। অনেক ব্যস্ত, তাদের অনেক সোর্স আছে, অনেক চোখ কান আছে তাদের কাছ থেকে। তারা যাদের কাছ থেকে খবর পান তারা নিশ্চয়ই অত্যন্ত নির্ভরযোগ্য জায়গা থেকে খবর পেন। এই যেমন খবর পেয়েছেন যে কুণাল ঘোষ তৃণমূলের পক্ষে লাভজনক নয়, নইলে তো আজকের কোন কুইজ মাস্টার না পিয়ন সই করেছে ঈশ্বর জানে, সেই প্রেস রিলিজ তো সই হয় না। তারা মনে করেছেন আমি কি করব, দল তারা চালান, আমি পারফর্ম করার চেষ্টা করেছি। আমি মনে করি সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত কর্মী, যারা দেয়াল লেখে, যারা অপ্রিয় হয়ে, নেতা নেত্রীরা কিন্তু অপ্রিয় হওয়ার ঝক্কি কম। গ্রামে মারামারি হয়, বুথে মারামারি হয়, টাউনে মারামারি হয়, রাস্তায় মারামারি হয়। তো এই কর্মীদের সঙ্গে আমি নিজেকে রিলেট করার চেষ্টা করি। আমিও যখন কোনো স্টেটমেন্ট করি আমি এমনভাবে আক্রমণ করি, আমি 7-5 ভাবি না। আমার দল আমার নেতা নেত্রীকে বলছে আমি আক্রমণ করে বসি। কিন্তু আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 2021-এর আগে যখন প্রতিদিন তৃণমূল একটা গেল রব উঠল, প্রতিদিন গুরুত্বপূর্ণ নেতারা মন্ত্রীরা দল ছেড়ে বিজেপির দিকে ঝাঁপাচ্ছেন, কেউ এখানে কেউ চার্টার ফ্লাইটে করে চলে যাচ্ছেন, তখন প্রতিক্রিয়া দেওয়ার জন্য সেই সংবাদ মাধ্যমের সামনে একমাত্র কুণাল ঘোষকে পাওয়া যেত। আমার মনে আছে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ছাড়লেন তখন প্রতিক্রিয়া দেওয়ার জন্য বড় নেতাদের আমরা কাউকে খুঁজে পাইনি। সেই শেষ পর্যন্ত তোমার বক্তব্য এবং শতাব্দী রায় একেবারে নিশ্চিতভাবে প্রায় এয়ারপোর্টের পথে বেরিয়ে গেছিলেন বিজেপিতে যোগ দেবেন বলে, সেই কুণাল ঘোষ আবার ক্রাইসিস ম্যানেজার, শতাব্দীকে নিয়ে আবার তৃণমূল ভবনে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তুমি নিয়ে গেলে। আমি বলছি ক্রাইসিসে তো তুমি যেভাবে দাঁড়িয়েছো দলের, তোমার কোথাও কি মনে হচ্ছে যে আজকের দিনটা সেই জন্য আরও তোমার নিজের ভিখিরি মনে হচ্ছে, বা আরও মনে হচ্ছে দল কোথাও তোমার সঙ্গে প্রতারণা করলো? দেখো, আমরা যে সময়টা থেকে দলটা দেখেছি বা যেভাবে দলটা করার চেষ্টা করি, এখন দল অনেক বড়, দল অনেক শক্তিশালী, দলের ম্যান পাওয়ার, মানি পাওয়ার, কানেকশান, এখন দল এভারেস্টের চূড়ে বাস করছে। ফলে একটা কুণাল ঘোষ নেই, 10টা কুণাল ঘোষ আছে। এরা শুধু একটা ভুলে যায়, ভাত ফেললে কাক পাওয়া যাবে, কোকিল পাওয়া যাবে না। কিন্তু ভাত ছড়ালে কাকের অভাব হবে না, কিন্তু ভাত ছড়ালে কোকিলের অভাব হবে এবং কোকিল পাওয়া যাবে না। কিন্তু তারা যদি মনে করেন যে তাঁরা দলের শীর্ষ নেতৃত্ব, দল তাঁদের, এবং সেখানে আমার ছেড়ে দেওয়ার যে অনুরোধ সেটা মঞ্জুর করাটাই দলের পক্ষে লাভজনক, করবেন। আমি তো সমস্ত সারা বাংলা না, তুমি যে ছেড়ে দিয়েছো তার কোনো রিফ্লেকশন এই সমস্ত সংবাদ মাধ্যমে পৌঁছানো প্রেস রিলিজে নেই। এটা হয়েছে যে তোমায় খুব খারাপভাবে বললে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, আর খুব ভদ্রভাবে সাধু বাংলায় বললে তোমায় অব্যাহতি দেওয়া হয়েছে, তোমার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা রিমুভড। আমি মানছি, এটা তো আমি দেখেছি। কিন্তু যে কোনো সুস্থ ব্যক্তি তো পাশাপাশি আমার টুইটগুলোও দেখেছেন যে আমি ছেড়ে দেওয়ার টুইট করেছি, আমি এক্স হ্যান্ডেল থেকে এই পরিচয়গুলোকে সরিয়ে দিয়েছি, মুখপাত্র নেই, আমার জেনারেল সেক্রেটারি নেই। তো যে সব ছেড়ে সরিয়ে দিয়েছে তাকে কিসের থেকে রিমুভ করা হচ্ছে? আমার কি আছে? আমার কিছু নেই, আমার শুধু একটা আছে, দলের প্রতি আনুগত্য। আমাকে অন্যায়ভাবে চক্রান্ত করে, বদনাম দিয়ে, কলঙ্কিত করে, আমার 4-5টা সর্বনাশ করে, আমাকে গ্রেফতার করে, আমার জীবনহানির আশঙ্কায় ফেলে দেওয়ার পরেও আমি শুধু একটা জিনিস দেখাতে তৃণমূল কংগ্রেস করি, কুণাল ঘোষ অনুগত। এইটাই আমার সম্বল, এর বাইরে আমার কিছু নেই। হ্যাঁ, কিন্তু এই সম্বলের পাশাপাশি কোথাও তুমি একটা
দলের সঙ্গে আগাগোড়া কিন্তু দূরত্ব রেখে গেছো। দূরত্ব বা তুমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারো, তোমার প্রত্যেকটা মামলা কখনো তুমি নিজে, কখনো তোমার আইনজীবী, সেই আইনজীবী দলের সঙ্গে যখন তোমার প্রায় অহিনুকূল সম্পর্ক তখন যিনি ছিলেন, এই প্রত্যেকটা মামলার ক্ষেত্রে সরকারের মতো মামলা লড়ছে। তুমি দলের, শাসক দলের এতদিন অবধি, আজ দুপুর অবধি রাজ্য সাধারণ সম্পাদক ছিলে, কিন্তু সেখানে কোনো মামলা শিথিল হয়েছে বা সরকার তুলে নিয়েছে, প্রত্যাহার হয়েছে, এই রকম কোনো উদাহরণ নেই। মানে আমি বলছি এটা কিন্তু খুব বিস্ময়কর। তার কারণ যে কুণাল ঘোষ একই সময় প্যারালালি, সমান্তরালভাবে দলের জন্য অত্যন্ত ক্রাইসিস মোমেন্টে গলা ফাটাচ্ছে, সেই আবার সরকারের বিরুদ্ধে মামলা লড়ছে। এটা কি করে হলো? কারণ হচ্ছে এই পরিস্থিতি তো সরকার পক্ষ তৈরি করে দিয়েছিল 13-14 সালে। রাজ্য সরকার এবং পরবর্তীকালে রাজ্য সরকারের কাছ থেকে সিবিআই যে মামলা নিয়েছিল, তো সেগুলো নথিপত্র তো সব জমা দেওয়া হয়েছে। কিভাবে মিথ্যা সাক্ষী, কত কাল্পনিক ভুয়ো জিনিসপত্র রয়েছে, সেগুলো তো আমি এখন চোখে দেখতে পাই। তো সুতরাং এখন আমার বিরুদ্ধে এরম নয় যে আমি তৃণমূলে আছি বলে তৃণমূল সরকার মামলা প্রত্যাহার করে নিয়েছে মাঝখানে। হ্যাঁ, কিন্তু বটম লাইনটা কি, যে কুণাল ঘোষকে বলির পাঠা বানানো হয়েছিল যাতে সিবিআই তদন্তটা আটকানো যায়, দেখানো যায়, প্রদর্শন করা যায়, টাইপ অফ গ্যালারি শো, যে আমি আমার রাজ্যসভার সদস্যকে অবধি এত কঠোর যে তাকে গ্রেফতার করেছি। তার নিট রেজাল্ট হচ্ছে আমাকে রাজ্য সরকারের মামলাও লড়তে হয়, সিবিআইয়ের মামলাও লড়তে হয়। আমি লড়ছি, ওটা যদি ঈশ্বর আমার কপালে লিখে দিয়ে থাকেন আমি লড়ছি। এবং যাদের যাদের কনস্পিরেসিতে আমার এই হাল হয়েছে, তাদের এক এক করে কি হাল হচ্ছে সেটা আমি দেখি আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। তালিকা বড়, আমিও রইলাম। হ্যাঁ, কিন্তু আমি বলছি, তুমি হাল হওয়ার কথা বলছো, ডিজি হিসেবে যখন রাজীব কুমারের নাম ঘোষণা হলো, সেটা তো আমি বলবো প্রমোশন, সেটা একটা বিরাট, মানে আমি বলছি একটা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদ লাভ। সেই দিন কুণাল ঘোষের প্রতিক্রিয়া কি ছিল আমি সেটা দেখাবো এক্ষুনি। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। রাজীব কুমার নিয়ে তুমি সরাসরি সেদিন যে প্রতিক্রিয়াটা দিয়েছিলে, তার মধ্যে কুণালদা একটা স্পষ্ট খোঁচা ছিল, কটাক্ষ ছিল। খুব স্বাভাবিক ব্যাপার। রাজীববাবু সারদা তদন্তে গিয়ে মিথ্যাচার করেছেন, আমার অরিজিনাল বয়ান তদন্ত প্রভাবশালীদের ধরেননি, উল্টে আমার বিরুদ্ধে এমনভাবে মামলা সাজিয়েছিলেন যার ভোগান্তি আমাকে এবং আমার ঘনিষ্ঠ মহলকে ভুগতে হচ্ছে। এবার সিবিআই যখন শিলংয়ে মুখোমুখি জেরা করলো, তো সেগুলো তো সব আস্তে আস্তে সামনে এসছে। কোন মিথ্যা চালানোর চেষ্টা হচ্ছিল, জয়েন্ট ইন্টারোগেশনে কোনটা ধরা পড়ে গেছে, আজকে আমি সেগুলো একটি শব্দ আমি বলছি না। বাট ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বা নির্দেশকে সম্মান জানাতে বাধ্য, আমি সেটা জানাচ্ছি। কিন্তু আমার কোনো বক্তব্য তার সম্পর্কে থেকে থাকলে, আমি যদি মানুষ হই, আমার গায়ে যদি রক্ত মাংস বলে কিছু থাকে এবং মেরুদণ্ড বলে কিছু থাকে, আমার আনুগত্য দেখানোর পাশাপাশি আমার বিবেকের কথা তো আমার হাত দিয়ে বেরোবেই টুইটে। কিন্তু তাতে যদি মনে হয় আমি মিসফিট, সেটা তো আমি নিজেই বলছি আমি মিসফিট। আমার দেখাবার ছিল যে এত কিছুর পর কুণাল ঘোষ ফিরে আসতে পারে, এই দলটাই করে এবং কুণাল ঘোষ পারফর্ম করতে পারে। আমার দেখানো হয়ে গিয়েছে। আমার যেখানে যেখানে মিসফিট বলে মনে হচ্ছে, দলের পূর্ণ স্বাধীনতা আছে আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার। আমার কাছে মমতাদি দিদি, নেত্রী, অভিষেক সেনাপতি ছিল, আছে, থাকবে। হ্যাঁ, কিন্তু কুণালদা, তুমি একজন পুলিশ কর্তাকে, একজন রাজীব কুমারকে দায়ী করছো। আমি বলছি, এই এত বড় সিদ্ধান্ত, যেখানে রাজ্যসভার সাংসদকে জেলে পোড়া হচ্ছে, সেই সিদ্ধান্ত তোমার মনে হয় লজিক্যালি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এটা শুধু একজন পুলিশ কর্তা, তিনি রাজীব কুমার হতে পারেন, অন্য কেউ হতে পারেন, তার একার সিদ্ধান্তে হয়েছে? এ তো যাদের তুমি নেত্রী বলছো, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় পলিসি মেকার বলছো, এ তাদের সিদ্ধান্ত, এ শুধু রাজীব কুমারের ঘাড়ে তুমি চাপিয়ে দিচ্ছ। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু একটা সময় দেখো, একাধিক ব্যক্তি তারা নানা রকম ইনপুট দেয়া, রাজনৈতিক ঈর্ষা কাজে লাগানো, আমরা দেখে নিচ্ছি কি কি করা যায়, এইসব অনেক ক্ষেত্রে হয়ে থাকে, বলে থাকে। আমি তার মধ্যে আজ এই মুহূর্তে ঢুকতে চাইছি না, কারণ আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, সৈনিক
ছিলাম, আছি এবং থাকতেও চাই। যদি তৃণমূল সুতোর শেষ অংশটাও ছিঁড়ে দেয়, তাহলে তারা যেন মনে রাখে যে সমস্ত রকম চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়েও পৃথিবীতে 3, 4, 5 বছর একা একা বেঁচে থাকা যায়, সেই অভিজ্ঞতা কিন্তু কুণাল ঘোষের হয়ে গেছে কাটসি তৃণমূল কংগ্রেস। তারপরেও আমি বলছি, আমি একজন তৃণমূলের গর্বিত ওয়ার্কার, আমি মমতাদির যুদ্ধে থাকতে চাই, অভিষেককে আমার ভালো লেগেছে, কিন্তু তার মানে এই নয় যে আমি অপছন্দের কথা বলতে পারবো না। আমি তোমায় খুব খোলাখুলি বলছি, এই যে উত্তর কলকাতা নিয়ে কথা হয়, সুদীপদাকে তো আমি অনেক বহুদিন ধরে চিনি। সুদীপদা তো একজন নিশ্চিতভাবে ভালো সাংসদ, সুদীপদা তো খারাপ সাংসদ কেউ বলছে না। সুদীপদা যখন চলে গেছিলেন 2009 সালে ফিরে আসা, আমার হাত দিয়ে ফিরে আসা, আমি তাকে নিয়ে গিয়ে মমতাদির দিল্লির ফ্ল্যাটে বসিয়ে খাবার টেবিলে হাত ধরে, মমতা আর হবে না, দল ছেড়ে চলে গিয়ে জোড়া মোমবাতি করে তৃণমূলকে হারিয়েছিলেন 2004-এ। 2009-তে আমার হাত দিয়ে ফেরা। আমার বক্তব্যটা কী ছিল দলের কাছে, আমার বা আমাদের মতো একটা বিরাট অংশের, সেটা হচ্ছে উত্তর কলকাতায় ভোটটা হয় মমতাদিকে দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসের উপর জোড়া ফুল। সুদীপদা এত দিনের সাংসদ, সুমন আজ পর্যন্ত একটা জেলা কমিটি নেই উত্তর কলকাতায়, জেলা অফিস নেই, জেলা অফিস নেই, সবকটা জেলায় আছে, জেলা অফিস নেই। সাংসদের বাড়িতে গেলে ওর অ্যাসিস্ট্যান্ট স্বাধীন মুখ বার করে বলে দেয় দাদা এখন বাড়িতে নেই, দাদার গলা শোনা যায় ভেতরে। কর্মীরা দেখা করতে পারে না, সাধারণ মানুষ কোন সার্ভিস পাবে? আমরা সেই জায়গাটায় বলেছিলাম একজন মহিলাকে যদি প্রার্থী করা যায় বা বিকল্প কোনো প্রার্থী করা যায় তাহলে বোধহয় ভালো হয়। কিন্তু দল যখন সিদ্ধান্ত নিয়েছে, মমতাদি প্রার্থী করেছেন, অভিষেক প্রার্থী করেছে, আমরা সুদীপদার হয়েই কাজ করছি। হ্যাঁ, কিন্তু আরেকটা থিওরি, আরেকটা ভাবনা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অনেক সিনিয়র তার সঙ্গে আছেন, তারা যাতে টিকিট না পান বা এবার তাদের জায়গায় নতুন অপেক্ষাকৃত বয়সে নবীনদের সুযোগ দেয়া যায়, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন তালিকা চেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষ দিনের পর দিন এই বয়স্কদের কখনো সরাসরি নাম করে আক্রমণ করেছেন, কখনো বয়সের সময়সীমা যে কথা অন ক্যামেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বলেছেন, সেইটা বারবার তার প্রতিধ্বনি কুণাল ঘোষের মুখে হয়েছে। অভিষেক আমাকে কখনো কোনো সিনিয়রের বিরুদ্ধে কিছু বলতে বলেনি। এটা একটা পলিসির ব্যাপার। অভিষেক যে থিওরিটা ফ্লোট করেছে, এটা দলের আরও অনেকে সাপোর্ট করেছে, সেই জায়গা থেকে এসছে। আমি উত্তর কলকাতার বাসিন্দা, আমি উত্তর কলকাতায় রাজনীতি করি, সেই জায়গা থেকে এসছে। আর কোনো নেতা বা আর কোনো মুখপাত্র তো একটার পর একটা অভিষেকের থিওরি নিয়ে এইভাবে লড়ে যায়নি। আমার কোনো পিছুটানের বালাই নেই, ল্যাংটান নেই, বাটপাড়ের ভয়। জীবনে স্বর্গ নরক দেখেছি, অভিষেককে ভালোবাসি, ওর থিওরি ভালো লেগেছে এবং মনে হয়েছে সুদীপদা বয়স হয়েছে, যথেষ্ট করেছেন সাফল্যের সঙ্গে, এবার বিশ্রাম নিয়ে বিকল্প কোনো হোক। যে 10 বছরে জেলা কমিটি করতে পারে না, যে 10 বছরে পার্টি অফিস করতে পারে না, যে 10 বছরে সাধারণ মানুষের জন্য একটা দরবার করতে পারে না, একমাত্র পার্টি অফিস হচ্ছে ক্যালকাটা বয়েজ স্কুলের মধ্যে, তার পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলবে। কিন্তু আমি বলছি দল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দল চালান এখন বলে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন না থাকলে তো প্রথম দিনই কুণাল ঘোষকে থামিয়ে দেওয়া হতো, দল বলতো দিস মাচ আর নো ফার্দার, আর বলো না কুণাল। আমি তোমায় বলছি শোনো, এক ব্যক্তি, তার নামটা আমি আজকে দেখাচ্ছি না, আচ্ছা, সুদীপ ব্যানার্জিকে হোয়াটসঅ্যাপ করেছেন আজকে দলের সিদ্ধান্তের পর, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, সুদীপ দা টু সেই ব্যক্তি, তাকে বলছেন দাদা তুমি মানে আমার বিরুদ্ধে নেত্রীকে বলো আমিও মেল করেছি, আর এক্স চিফ সেক্রেটারি দ্বিবেদীকে বলেছি নেত্রীকে বলার জন্য। সুদীপদা উত্তর দিয়েছেন আচ্ছা বলছি বলে স্মাইলি। এই হচ্ছে আমাদের নেতা সুদীপ ব্যানার্জির চরিত্র। তাকে একজন পার্সোনাল হোয়াটসঅ্যাপ করছে যে তুমি নেত্রীকে বলো আমিও মেল করেছি, অর্থাৎ আমার বিরুদ্ধে নালিশ করতে। ও বলবে না, এইটুকু দম হবে না যে কুণাল আমার ছোট ভাইয়ের মতো, আমি কুণালকে ফোনে কথা বলছি, কি হয়েছিল উত্তর কলকাতায় 38 নম্বর ওয়ার্ডে কি ঘটেছিল আমি ফোন করে জিজ্ঞেস করছি। এই রাজনীতিটা আবার যে ব্যক্তি সুদীপদাকে এইটা পাঠাচ্ছেন, ঠিক আছে, যে আমার বিরুদ্ধে বলার জন্য, তিনি আমায় পাঠিয়েছেন তাড়াতাড়ি সুস্থতা কামনা করি বলে তার নাম পরিচয় সহ। শুধু তাই নয়, আর একজন সম্পর্কে তিনি আমাকে বলতে ওস্কাচ্ছেন আমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলবো, পোস্ট করে বলবো, বেশ করব। অর্থাৎ যে ব্যক্তি আমাকে ফোন করছেন
আমাকে উস্কানি দিচ্ছেন সেই ব্যক্তি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে দিদিমণিকে মেল করো, আর সুদীপদা তাতে বলছে হ্যাঁ করছি বলে স্মাইলি। এই লোককে, এই সব লোক রাজনীতি আবার পুরোটা বলো, তোমাকে সেটা স্ক্রিনশটও পাঠাচ্ছেন, সে ঈশ্বর দিয়ে দেন, ঈশ্বর দিয়ে দেন। তো এই সব লোক, আমি বলছি এটা কিন্তু আমরা দলটাকে দেখো, আমাদের যা বয়স, আমরা আরো 15, 20, 25 বছর রাজনীতি করার একটা ইচ্ছা আছে। সেক্ষেত্রে মমতাদির নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা সেকুলার প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি। আমরা তো চাইবো এমনভাবে তৃণমূল কংগ্রেসটা চলুক যাতে যতটা সম্ভব মেদ ছড়িয়ে, কিন্তু যার একটা লোক শুধু, তুমি ভাবতে পারো নেতাজি মানে নজরুল মঞ্চে মাননীয় নেত্রী বলছেন যে তাপস রায়কে 6-7 মাসের মধ্যে উত্তর কলকাতা জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হলো। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সুদীপদা আমার কাছে রোজ চাইছিলেন। একটা লোকের কত চাহিদা থাকতে পারে, এরা 75, 76, 77, 78, 79, 80 নিমতলা ঘাট যাওয়া পর্যন্ত কি শুধু চাইবে? আর তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে কাঁদবে, হোয়াটসঅ্যাপ করবে, নেতা নেত্রীদের উত্তক্ত করে ব্যবস্থা নিতে বলবে। আমার কি ঘোড়ার ডিমের ব্যবস্থা, আমার কি আছে? আমি তো নিজেকেই বলি কর্মী। না, সুদীপদা দীর্ঘজীবী হন। কিন্তু কুণালদা, এখানে আমার একটা বক্তব্য, আজকের যে ঘটনা অনেকে মনে করছেন যে ইমিডিয়েট এই ঘটনাটা মানে ট্রিগার করলো, সেটা হচ্ছে একটা রক্তদান শিবির। আজকে একটা রক্তদান শিবিরের অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক ব্যানারে হচ্ছিল না, সেখানে কুণাল ঘোষ যান, তাপস রায় বসেছিলেন, উত্তর কলকাতার বিজেপির পদাধিকারী একাধিক ছিলেন। আমি বলছি কুণালদা, কোথাও কি রক্তদান শিবিরের সঙ্গে কুণাল ঘোষের একটা গভীর যোগাযোগ, আত্মিক সম্পর্ক? আমি বলছি তোমার জীবনের সব থেকে বড় ক্রাইসিস পিরিয়ড এখনো পর্যন্ত 2013 সাল, কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ড, সোমেন মিত্র, শিখা মিত্র, তাপস পাল, শতাব্দী রায়, এদের নিয়ে তোমার একটা অনুষ্ঠান ছিল। তারপর সরাসরি সম্ভবত সেই দিন তোমায়, পরের দিন তাকে তোমায় গ্রেফতার করা হলো। না, পরের দিন আমার প্রথম ডাকা হয়েছিল। প্রথম ঘোষ ডিসিডিডি ফোন করেন, একদম যে আপনি একবার আসুন, ডাকা হয়েছিল। আজকেও তোমার এই দলীয় পথ চলে যাওয়ার কয়েক ঘন্টা আগে আরেকটা রক্তদান শিবির, এটা কিভাবে দেখছো তুমি? আমি জীবন আমাকে এই বয়সে স্বর্গ নরক দেখিয়েছে। আমি আমার কাছে পরিষ্কার, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বলে মনে করি। সারা বাংলা তৃণমূল কংগ্রেসের কিছু সিনিয়র নেতা, অনেক ব্লক স্তরের নেতা, আর প্রচুর বুথ স্তরের কর্মী, নেতা, বিভিন্ন গণসংগঠনে যারা আছেন, আমাকে হোয়াটসঅ্যাপে ভরিয়ে দিচ্ছেন। কারণ প্রত্যেকের মধ্যে কিছু কিছু যন্ত্রণা আছে। সবটা শৃঙ্খলা আর শৃঙ্খল এক হতে পারে না। শৃঙ্খলা শৃঙ্খল, তুমি সারাদিন তুমি একটা দল করছো, ঝুঁকি নিচ্ছ, আর আলটিমেটলি একটা রাত্রেবেলা নেতা নেত্রীকে যে হোয়াটসঅ্যাপ করছে তারা এসে চেপে বসবে, এটা কোনো কর্মী, কোনো সৈনিক মন থেকে মানতে পারে না। ফলে আমি অল্প বয়সে আমার এসব স্বর্গ নরক সব দেখা হয়ে গেছে। এই রক্তদান শিবির, মিল অমিল আমি দেখি, আমি ধরে নিই যে এটা ঈশ্বর আমাকে আরও নতুন নতুন অভিজ্ঞতার জন্য সমৃদ্ধ করছেন। আমি একবার দেখি যে ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ। রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরমভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী, ও সব চলে এসছে, মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। বলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে,
দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপস দার সহকর্মীরা তাপস দার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে, বাকি মানুষের উপর ছেড়ে দিন।